হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ SBR এডটেক। আজকে তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 জিওগ্রাফির প্রাকৃতিক ভূগোলের সেকেন্ড ইউনিট হিমবাহের ভূমিরূপ আমরা ইন ডিটেলে অ্যানিমেটেড নোটের মাধ্যমে পড়ে নেব। চলো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ক্লাসটি। যারা যারা ভূগোল পড়তে একদমই ভালোবাসো না, বিশ্বাস করো এই ক্লাসটি দেখে নাও, ভূগোলের প্রতি ভালোবাসা জেগে যাবে। আমাদের আজকের টপিক হলো হিমবাহর চলন এবং হিমবাহ চলনের ফলে কি কি ভূমিরূপ গঠন হয়। চলো দেখি হিমবাহ কি কি ভূমিরূপ গঠন করতে পারে। আদৌ কি আমরা সেটা চোখের সামনে কোনো দিন দেখেছি, সেটাও জেনে নেব। ভূমিরূপের এখানে আমরা যদি দেখি, ল্যাটিন শব্দ গ্লেশিয়াস থেকে হিমবাহের কথাটা এসেছে। ইংলিশে যারা জানো না, হিমবাহকে ইংলিশে বলা হয় গ্লেশিয়ার। তবে ল্যাটিন শব্দ গ্লেশিয়াস থেকে এবং ফরাসি শব্দ গ্লেস থেকে এই আমাদের হিমবাহের কথাটি এসেছে, যার নাম হলো গ্লেশিয়ার, এবং বাংলাতে আমরা বলি কি বরফ। তবে হিমবাহ শব্দের অর্থ হলো বরফের নদী অথবা চলন্ত বরফের স্তূপ। তোমাদের মাথায় এবার একটা কোশ্চেন আসতে পারে, স্যার বরফ কী করে চলাচল করে? প্রথমে একটা কোশ্চেনে আমার উত্তর দাও। একটা বরফ যেটা পুরোপুরি জমে গেছে, একদম পাথর হয়ে গেছে, সেটা কি পিচ্ছিল হবে কি না? মানে সেটা ওপরে যদি রাখা হয়, সেটা আস্তে আস্তে নিচে পিছলে পড়বে কি না? যেমন এই যে পাহাড়ের উপরে বরফগুলো আছে, সেগুলো আস্তে আস্তে কি হয়, আস্তে আস্তে স্লাইড খেতে খেতে অথবা পিছলে পিছলে এগুলো নিচের দিকে পড়তে থাকে এবং নিচে যখন আসে তখন এখানে যেহেতু টেম্পারেচার বেশি, ধরে নাও এটা পৌঁছে গেছে এই উপরের দার্জিলিং থেকে নিচের শিলিগুড়ি শহর অবধি, শিলিগুড়ি শহরে উষ্ণতা বেশি, তবে কি হবে, এখানে এসে সেটা গলতে শুরু করবে। তারপর সেই যে বরফ গলছে সেটা আস্তে আস্তে নদীতে পরিণত হবে, তাই না? নদীতে পরিণত হলো। একটা উদাহরণ দিই, যেমন গঙ্গা নদী গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়েছে এবং গঙ্গোত্রী থেকে উপর থেকে আস্তে 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 তারপর নিচে নদী রূপে পরিণত হয়ে গেছে। ওকে, তারপরে আরেকটি তোমরা নদীর নাম জানো হয়তো, তিস্তা নদী, সেটাও কিন্তু বরফ গলা জলে পুষ্ট। তবে মনে রাখতে হবে, এই যে বরফ, পাহাড়ের যে বরফটা যেটা চলাচল করছে তাকেই আমরা বলবো হিমবাহ। স্যার এটা কত চলাচল করছে, মানে আমরা বুঝতে পারি কি না কেন? দেখো, হিমবাহ কিন্তু খুব কম স্পিডে আস্তে আস্তে চলাচল করে। তার থেকেও একটা ইন্টারেস্টিং কথা জানো, যে আমাদের বিশ্বের মধ্যে আমরা বলি যে জল শেষ হচ্ছে, কিন্তু জানো যে প্রায় 97% জল এই বরফ রূপে জমে আছে। মানে সাধু জলের কথা বলছি, সমুদ্র জলের না। সমুদ্র জলে তো অনেক নুন অথবা লবণ, সেটা তো খাওয়া অসম্ভব, পান করা অসম্ভব। কিন্তু এই যে হিমবাহের জল, সেগুলো সব সাধু জলের হিমবাহ বলতে পারো। এগুলো প্রায় 97% জমে আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই হিমবাহগুলো ভবিষ্যতে যদি সেগুলোকেই গলিয়ে নেওয়া যায়, সেখান থেকে আমরা জল পেয়ে যাব। তাই জলের কোনো দিন ঘাটতি হবে না। কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা যাতে সমুদ্রের সঙ্গে না মিশে যায়, নাহলে পুরো জলটাই নোনা হয়ে যাবে। তো এখানে আরেকটা জিনিস দেখার আছে, 99% হিমবাহ তুমি দেখতে পাবে আন্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডে। আমাদের পৃথিবীর 99% আন্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডে। 0.5% পাবে তুমি উত্তর আমেরিকাতে। তাহলে কত হলো? 99.5%। আর বাকি যে 0.5% সেটা তুমি দেখতে পাবে এশিয়াতে, আবার অন্যান্য মহাদেশে। এশিয়ার কোথায়? ওই যে উপরে দেখতে পাচ্ছ তুমি হিমালয়ের মধ্যে যে বরফ জমে আছে, অথবা সেই যে কাঞ্চনজঙ্ঘাকে দেখো, সেই কাঞ্চনজঙ্ঘার কথা বলছি। সেখানে যে বরফ জমে আছে সেগুলো এক একটা হিমবাহ, সেগুলো স্লাইড করে করে আস্তে আস্তে নিচে নামছে। স্যার সেগুলো নিচে নেমে গেলে কি উপরে বরফটা একদিন শেষ হয়ে যাবে? না, সেখানে তো ডেইলি বরফপাত হচ্ছে। তো সেখানে কোনো দিন বরফ শেষ হবে না, যতদিন না পৃথিবীর ওয়েদার চেঞ্জ হচ্ছে। হিমবাহের গতি, আকৃতি, প্রধান বৈশিষ্ট্য। হিমবাহ খুবই ধীর গতিতে চলে, দিনে হয়তো কয়েক সেন্টিমিটার। তোমাদের সবার কাছে স্কেল আছে, স্কেলে সেন্টিমিটার বুঝতেই পারছো কতটা কম। একটা স্কেল খুব জোর হলে 28 সেন্টিমিটারের হয় বা 30 সেন্টিমিটার। তো ধরে নাও 2-3 সেন্টিমিটার এগোচ্ছে প্রতিদিন, ঠিক আছে? 2-3 সেন্টিমিটার এগোচ্ছে। তো 2-3 সেন্টিমিটার খুবই ছোট্ট একটা রেখা হয়, সেটুকু এগোলে আমরা আদৌ কি বুঝতে পারবো? একদমই বুঝতে পারবো না। উপত্যকার আকৃতি, হিমবাহ যেখান থেকে চলে সেখানে কিন্তু ইউ আকৃতির শেপ করে দেয়। এই যে তোমরা মাঝখানে এইখানে দেখছো দুদিকে পর্বত আছে, এই যে এটা হচ্ছে পাহাড়, এটা হচ্ছে পাহাড়, মাঝখান থেকে এই যে সাদা অংশ দেখছো, এটা হিমবাহ। হিমবাহকে একটা ইটের মতো ভাবো। যদি ধরে নাও এই যে দুদিকে পাহাড় আছে, তুমি এখান দিয়ে একটা ইটকে ঠেলে ঠেলে নিয়ে গেলে, সেটা কি করবে?
সেটাকে আরও গর্ত করে দিবে মাটিটাকে। সেরকম হিমবাহ কি করে, এই মাটিকে গর্ত করে দেয় এবং এই যে উপত্যকা দেখতে ইউ এর মতো লাগে। কেমন লাগছে দেখো, ইউ এর মতো। আমি একবার দেখিয়ে দিই, এটা দেখতে অনেকটা ইউ এর মতো লাগে, তো একে বলে ইউ আকৃতির উপত্যকা। হিমবাহ কিভাবে সরে, কখনো এঁকে বেঁকে সরে না। যেমন নদী সামনে বাধা পেলে জল যেমন ফ্লেক্সিবল, যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারে, হিমবাহ কঠিন জিনিস, সে সোজা পথেই চলে, নয়তো চলে না। গভীরতা, হিমবাহের গভীরতা বেশি হয় না, কিন্তু মহাদেশীয় হিমবাহগুলো বেশি গভীর হতে পারে। ঠিক আছে, মানে ধরে নাও তুমি কোনো আন্টার্কটিকাতে গেছো, সেখানে গিয়ে হিমবাহ তোমার গভীরতা দেখতে গেলে তো তুমি কি করলে, একটা বিশাল বড় ড্রিলিং মেশিন অথবা হাতে কোদাল নিয়ে তুমি খুঁড়তে শুরু করলে। দেখা গেল তুমি 2-3 দিন ধরে খুঁড়ছো, তবুও নিচে মাটি অবধি পৌঁছতে পারলে না, কারণ বিশেষ কয়েক হাজার হাজার বছর ধরে সেখানে বরফ পড়ছে, আর বিশাল বরফের চাই বা উপরে একটা মোটা চাদর সেখানে হয়ে গেছে, সেটা গভীরতা অনেক বেশি হয়। ওকে, নেক্সটে আসি আমরা। বিশ্বের ও ভারতের উল্লেখযোগ্য কয়েকটা হিমবাহের নাম আমাদের জানা উচিত। দ্রুততম হিমবাহ, সেটা আসতে পারে পরীক্ষায়, সেটা হচ্ছে গ্রিনল্যান্ডের জ্যাকবসভেন। জ্যাকবসভেন হচ্ছে সব থেকে স্পিডে চলা হিমবাহ, সেটা দিনে 46 মিটার ট্রাভেল করে প্রতিদিন। ঠিক আছে, সেটা দিনে 46 মিটারের মতো ট্রাভেল করে গ্রিনল্যান্ডে। এবং আরেকটা ইম্পর্টেন্ট এবং ফেমাস হলো ল্যাম্বার্ট। ওকে, ল্যাম্বার্ট না, হুভার্ট আছে, আলাস্কার হুভার্ট, সেটা একটু বিখ্যাত আছে। আরেকটা নাম বললাম আমি ল্যাম্বার্ট, সেটা সব থেকে দীর্ঘ হিমবাহ। দীর্ঘ মানে কি, সেটা সাইজে সব থেকে বড় হিমবাহ। ওকে, এখানে নেই, এখানে আমি জাস্ট লাইনটা টানলাম, কিন্তু সেটা সাইজে সব থেকে বড়। আর সব থেকে দ্রুততম কি, সব থেকে ফাস্ট চলছে গ্রিনল্যান্ডের জ্যাকবসভেন। ভারতবর্ষের মধ্যে সব থেকে বৃহত্তম হিমবাহের নাম যদি বলে, মনে করবা সেই বিএসএফ এবং আর্মিরা যেখানে প্রতি রাতে সেখানে গার্ড দিচ্ছে, নাম হচ্ছে সিয়াচেন। সেখানে টেম্পারেচার -56 অবধি পৌঁছে যায়, -56 ডিগ্রি, 0 ডিগ্রিতে বরফ হয়। তাহলে ভাবো -56 ডিগ্রি হলে কেমন হবে। সেখানে তারা যখন রাত্রিবেলা ঘুমোয়, তাদের উপরে পুরো বরফের চাদর পড়ে যায়। তো ভারতের বৃহত্তম হিমবাহের নামটা আমাদের জেনে রাখা উচিত, সিয়াচেন। ওকে, সেটা কোন পর্বতে রয়েছে, কারাকোরাম পর্বতে রয়েছে। এরপরে আমরা আসি, তুষার থেকে হিমবাহ কি করে তৈরি হয়। আমরা জানি যে প্রথমে বরফ রূপে সেটা পড়ে। বরফটা আসলে কি, বৃষ্টির ফোঁটা থাকে, সেই বৃষ্টির ফোঁটা যখন অনেক বেশি ঠান্ডা হয়ে যায়, সেটা বরফে পরিণত হয়। আর তারপরে সেটা চাপের ফলে পাথর রূপে পরিণত হয়। সেই বরফের সেই দানাগুলো পাথর রূপে বা পাথরের মতো গোল গোল সৃষ্টি হয়। সেই পাথরগুলো জমে একসময় সেটা একটা বড় বরফের চাই তৈরি হয়। এটা দেখতে অনেকটা ফ্রিজের সেই বরফের ছোট ছোট কিউবসের মতো লাগছে, কিন্তু বলি এই যে বিশাল বড় বরফটা, এটা কয়েকশো কিলোমিটার অবধি হতে পারে, 100-200 কিলোমিটার অবধি হতে পারে। মানে ভেবো না যে ওই ফ্রিজে হাতে নিলাম সেই ছোট ছোট বরফের চাই, না, এখান থেকে ধরে নাও 100 কিলোমিটার, ভাবো তোমার বাড়ি থেকে 100 কিলোমিটার পর্যন্ত একটা বিশাল বড় বরফের চাই, সেরকম বড় হতে পারে এটা। ওকে, তো দেখলাম প্রাথমিক যেটা আলগা তুষারকণা যেটা পড়ে, সেটাকে বলে নেভে। তারপরে বলে দানাদার বরফ যেটা পাথরে পরিণত হয়, সেটাকে বলে ফির্ন। তারপরে কঠিন নীল বরফ, মানে ওই যে বললাম বিশাল বড় বরফের চাই হয়ে যাওয়া, সেটাকে বলে কি, পূর্ণাঙ্গ হিমবাহ বা গ্লেশিয়ার আইস। তবে বুঝতে পারলে, এরপরে নেভেটা আমরা দেখছি। নেভেটা কি, সুউচ্চ পর্বত বা মেরু অঞ্চল। মেরু অঞ্চল বলতে আন্টার্কটিকাকে বোঝায়, গ্রিনল্যান্ডকে বোঝায়। ওকে, কি বললাম, আন্টার্কটিকা মনে আছে, আন্টার্কটিকা বরফের অঞ্চল পুরোপুরি, গ্রিনল্যান্ডেও আছে। সুউচ্চ পর্বত যেমন হিমালয়, সেখানেও বরফ পড়ে, তাই না, আমরা দেখতে পারি। যারা যারা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারো, দেখবে যে উপরে বরফের একটা আস্তরণ পড়ে আছে, সেখানে ডেলি বরফ পড়ে। তুষার কোনাগুলি পেঁজা তুলোর মতো হয়, মানে দেখতে তুলোর মতো লাগে। ফরাসি ভাষাতে এই তুলোকে বরফকে বলা হয় নেভে। ওকে, এখানে এমসিকিউ এর জিনিস দেখতে গেলে এর ঘনত্ব কত থাকে সেটা দেখে নেবে। হ্যাঁ, নোট করে নেবে, আমি যে পড়াচ্ছি এত সুন্দরভাবে নোট করে নেবে। আর যাদের যাদের মনে হয় আমার আলফা প্রিমিয়াম ব্যাচটি নেওয়ার, সেটা নিতে পারো। এরকমই অ্যানিমেটেড নোট দিয়ে আমি পড়াই, এবং আমার এই অ্যানিমেটেড নোটগুলো অ্যাপের মধ্যে দেওয়া থাকে, যেটা ক্লাস শেষ হওয়ার পরে তুমি নোট করতে পারবে, নিজের থেকে বুঝতে পারবে, বা পরীক্ষার আগের দিন রিভিশন করতে পারবে। জিওগ্রাফি ব্যাচটার দাম শুধুমাত্র 199 রাখা হয়েছে থার্ড সেমিস্টারের জন্য। একবার 199 পেমেন্ট করে পুরোপুরি জিওগ্রাফির যত নোটস আছে, অ্যানিমেটেড নোটস আছে, আর যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো আছে সেগুলো করতে পারবে।
আমি যেভাবে পড়াচ্ছি ডিটেলসে, আমি অনেক বেশি হার্ডওয়ার্ক করে তোমাদের জন্য এই অ্যানিমেটেড নোটগুলো তৈরি করেছি। তোমাদের যদি মনে হয় আমার কাছে পড়তে পারো। ফার্ন বা ফিন, ঠিক আছে, এটা দানাদার বরফ, দেখতেই পারলে একটু আগেই। এটা সাবমিলেশন একটা প্রক্রিয়া হয়, এর মাধ্যমে এটা কেলাসিত হয়, মানে এগুলো জমাট বাঁধে। ওকে, এগুলো শুধুমাত্র এটা ইম্পর্টেন্ট যে কোন প্রক্রিয়ার মাধ্যমে সেই তুষার ফার্নে পরিণত হয় বা ফির্নে পরিণত হয়। ওকে, জার্মান ভাষায় একে ফির্ন বলা হয়। ওকে, ঘনত্বটা একবার দেখে নেবে বা মনে রেখে নেবে। আর লাস্টেরটা আমরা যেটা মেইন গ্লেশিয়ার বলে, সেটা সবাই জানি, তুষারপাতের মাধ্যমে সেগুলো যখন জমাটবদ্ধ হয় তখন সেটা হয়ে যায় এই আমাদের গ্লেশিয়ার। প্রথমে সাদা দানাদার বরফ থাকে, তারপরে বিশুদ্ধ নীল কঠিন নীলাচে বরফে পরিণত হয়। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সর্বোচ্চ ঘনত্ব, আর কত মিটার গভীর হতে পারে, আর তলদেশ পিচ্ছিল হয়, এটা মনে রাখতে হবে। বরফ পিছলা হয়, বরফ পিছলে পড়ে, এটা আমরা জানি। ঠিক আছে, এরপরে এরপরে হিমবাহের অঙ্গ সংস্থান, স্নাউট, মানে হিমবাহর নিচের দিকে যে নেমে আসে, ওকে, অঙ্গ সংস্থান, সেটাতে স্নাউট একটা হচ্ছে বিশেষ জিনিস। স্নাউট কোনটা জিনিস? এই যে সামনের অংশটা দেখছো, এটাকে বলা হয় স্নাউট। এবার দেখতে পাচ্ছ এটা অনেকটা মানুষের জিভের মতো দেখতে, দেখতে পাচ্ছ? এটা মানুষের অনেকটা জিভের মতো দেখতে। তাই বলতে এরকম কোশ্চেনও আসতে পারে, হিমবাহের কোন অংশ মানুষের জিভের মতো দেখতে? সেটা হচ্ছে স্নাউট। ওকে, স্নাউট হচ্ছে হিমবাহের সব থেকে সামনের মুখটা। যেমন দেখো, অতি ধীর প্রবাহমান হিমবাহের সম্মুখভাগ অনেকটা দেখতে মানুষের জিভের মতো হয়, আর একে হিমবাহের আকৃতি অবস্থানকে বলা হয় স্নাউট। আর এগুলো অত ইম্পর্টেন্ট নেই, তো আমি এগুলোকে কভার করছি না, তোমরা পড়ে নিও। হিমযুগ, এক সময় আমাদের পুরো পৃথিবীতে হিমযুগ ছিল। এই যে যত দেশ দেখছো, দেখো এখানে ভারতও পুরো বরফ হয়ে আছে, তারপরে সমস্ত দেশ এখানে দেখো, এগুলো সব বরফ হয়ে আছে, সব বরফ হয়ে আছে, তাই না? আফ্রিকা, তারপরে এই যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো সব, উপরে রাশিয়া, সব বরফ হয়ে আছে। রাশিয়া এখনও বরফ হয়ে আছে যদিও। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে বিশেষ ভূতাত্ত্বক যুগে পৃথিবীর উষ্ণতা হ্রাসের জন্য মহাদেশগুলির অধিকাংশ অঞ্চল সেটা হিমবাহ দ্বারা আবৃত হয়েছিল, সেটাকে হিমযুগ বলা হয়। মানে মেন কথা, পুরো পৃথিবীটা যখন বরফে ঢেকে গিয়েছিল সেটাকে হিমযুগ বলা হয়। এখানে ইম্পর্টেন্ট কী আছে? এখানে এই যুগটার নাম আসতে পারে প্লিস্টোসেন উপযুগে। 30 লক্ষ বছর আগে পৃথিবী 5বার হিমযুগের আবির্ভাব হয়। সেটার নাম কি কি আছে? ডোনাউ, গুনজ, তারপরে আছে মেন্ডেল, রিস এবং উর্ম। এটা কত বছর আগে হয়েছিল? 30 লক্ষ বছর আগে হয়েছিল, মনে রাখতে হবে। ভূতাত্ত্বিক ইতিহাস, অন্তঃহিমযুগ। এখানে কি হলো? অন্তঃহিমযুগে পরস্পর সংগঠিত দুটি হিমযুগের মধ্যবর্তী উষ্ণযুগে হিমবাহ গলে গিয়েছিল, আর গলে যাওয়ার ফলে সেগুলো পশ্চাৎ অপসারণ করে, মানে জলের থেকে সেগুলো উপরের দিকে চলে যায়। ওকে, তো এটা ছিল হিমযুগ। এটা সেরকম ইম্পর্টেন্ট নেই এমসিকিউ এর জন্য। এবার এই দুটোর মধ্যে পার্থক্য এখানে দেওয়া আছে, শুধুমাত্র নামগুলো মনে রাখবে। ঠিক আছে, নামগুলো মনে রাখতেই হবে, এমসিকিউ এর ওর জন্য অত ইম্পর্টেন্ট নেই। আর বর্তমান যে যুগটি আছে সেটার নাম অন্তহিম যুগ, এটা মনে রাখতে হবে। তার মানে হিমযুগ পেরিয়ে আমরা এখন বর্তমানে অন্তহিম যুগে আছি, যেখানে বরফগুলো গলে গেছে। আবার কোনো না কোনো দিন হিমযুগ ফিরে আসবে। সবাই যে এই ভাবে যে বরফ গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, জলের লেভেল বাড়ছে, পৃথিবী নিজেকে ঠিক করতে জানে। পৃথিবী একদিন না একদিন সে নিজের যে যত জল আছে সেটাকে একদিন জমিয়ে দেবে। ঠিক আছে, আবার ঠিকমতো সে পৃথিবীকে পুনরায় তৈরি করবে। পৃথিবীর নিজস্ব কিছু টেকনিক্স আছে যেটা মানুষ সেটাকে হারাতে কোনোদিনই পারবে না। হিমবাহের বৈজ্ঞানিক শ্রেণীবিভাগ। হিমবিজ্ঞানী হান্স উইলহেমস অ্যালম্যান 1948 সালে তিন প্রকার শ্রেণীবিভাগ করেন। প্রথমে মহাদেশীয়, মানে আন্টার্কটিকা, পুরো মহাদেশটাই একটা হিমবাহ। ঠিক আছে, তারপরে পার্বত্য, মানে সেই হিমালয়ের উপরে যেগুলো বরফ পাওয়া যায় সেগুলো, যেটা চলাচল করছে। তারপরে পাদদেশীয়। পাদদেশীয় মানে হচ্ছে পর্বতের নিচে যে বরফগুলো থাকে সেটাকে বলে পাদদেশীয়। স্যার, দার্জিলিং কি পাদদেশীয় হিমবাহের মধ্যে পড়তে পারে? না, দার্জিলিংয়ে কোথাও বরফ নেই, বরফ গলে যায় সামার এলেই, তো সেটা পাদদেশীয় হিমবাহতে পড়তে পারে না। কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমরা যে দেখতে পাই, কাঞ্চনজঙ্ঘা বরফ সেই পাহাড়ের নিচে
যে বরফগুলো থাকে সেটাকে বলবো আমরা পাদদেশীয় হিমবাহ। আর সেটাকে একটা বরফের চাই হতে হবে, মানে বিশাল বরফের একটা স্তূপ হতে হবে, আর সেটা যাতে দিনে অল্প করে নড়ছে এটা হতে হবে। এবার কিছু আমরা এমসিকিউ দেখে নিই যেগুলো ইম্পর্টেন্ট। হিমবাহ শব্দের ল্যাটিন রূপ দেখলাম আমরা। স্থলভাগের কত পার্সেন্ট জমে আছে স্বাদু জলটা? 97%। দ্রুততম হিমবাহের নাম কি আর বৃহত্তমের নাম কি ভারতের? আলগা তুষারকণাকে হিমবাহ সেখানে কি বলে? নেভে বলে। দানাদার বরফকে কি বলে? ফ্রেন্ড বলে। কঠিন বরফ সৃষ্টি যে হয় সেটা কত গভীর হতে পারে? তারপর হিমবাহের জিভের মতো সম্মুখভাগকে কি বলে? 5টি হিমযুগের নাম এবং হিমবাহের সেই বিজ্ঞানীর নাম। সব ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদের আমি এখানে দেখিয়ে দিলাম। অনেক কিন্তু হার্ডওয়ার্ক হয় এই যে তৈরি করতে এই স্মার্ট নোটস অথবা অ্যানিমেটেড নোটসগুলো তোমাদের জন্য। তো তোমাদের যদি মনে হয় ক্লাসটি ভালো লাগছে, অবশ্যই লাইক এবং কমেন্ট ছেড়ে যেও, যাতে আমি তোমার জন্য আরেকটি এরকম প্রিমিয়াম ক্লাস নিয়ে আসতে পারি। এরপরে হিমবাহের প্রধান 3টি রূপ আমরা দেখলাম। আমি তোমাদের সবাইকে বললাম যে 3টি রূপ আছে। প্রথমে হচ্ছে কি, আমরা প্রথমে এর আগে মহাদেশীয় পড়েছিলাম, কিন্তু এখানে শুরু হচ্ছে পার্বত্য এবং উপত্যকা হিমবাহ থেকে। ওকে, এটা কি হয়, ওপরের সেই বরফগুলো স্লিপ কেটে বা পিছলে পিছলে নিচের দিকে পড়তে থাকে, ঠিক আছে? তারপরে পড়ে কোথায় পৌঁছায়? পাদদেশীয়তে পৌঁছায়। পাদদেশীয় মানে কি? সেই যে পাহাড়ের নিচের অংশকে বলা হয় পাদদেশীয় হিমবাহ, ঠিক আছে? সেটাকে বলে পাদদেশীয় হিমবাহ। এরপরে স্যার, তাহলে মহাদেশীয় হিমবাহ কি? মহাদেশীয় হিমবাহ মানে বিশাল মহাদেশ জুড়ে যেটা অবস্থান করছে, যেমন আন্টার্কটিকা পুরোটাই বরফ, তো সেটাকে বলবো মহাদেশীয় হিমবাহ। যেরকম হিমালয়ের উপরে বরফ থাকে সেটা পার্বত্য হিমবাহ, হিমালয়ের নিচে যেগুলো বরফ থাকবে সেগুলো বলবো পাদদেশীয় হিমবাহ। ওকে, খুব সহজে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরপরে উদাহরণ থাকতে পারে, উদাহরণগুলো আমাদের দেখতে হবে। ওকে, যেমন এই যে দেখতে পাচ্ছ, পার্বত্য হিমবাহকে আলপীয় হিমবাহ বলে বা আলপাইন গ্লেশিয়ারও বলে। সেখানে আমরা কিছু কিছু জিনিস দেখতে পাই। এবার খুব ইম্পর্টেন্ট, তোমাদের কারো কারো কি হিমালয়ে অথবা কাঞ্চনজঙ্ঘা অথবা অন্নপূর্ণা বেস বা মাউন্ট কৈলাস ওখানে যাওয়ার ইচ্ছা আছে? গেলে তোমাদেরকে কিন্তু কিছু কিছু বিপদের কথা মনে রাখতে হবে। সেটা হচ্ছে ক্রেভাস, খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি আমার এই ক্লাসগুলো যারা দেখছে, কেউ না কেউ তো যাবেই সেই বরফের জায়গাতে, এটুকু তো 100% শিওর। তো মনে রাখবে, ক্রেভাসটা খুব সাবধানে এটা পার করতে হবে কিন্তু, কারণ এই যে ক্রেভাস এটা হচ্ছে বরফের মধ্যে ফাটল। আর এবার তুমি ভাবছো স্যার এই ফাটলটা কত বড় হবে, পা ঢুকে যাবে শুধু? না বাবু, এখানে কম করে 100টা মানুষ যদি ওদের মাথার উপরে দাঁড়ায়, 100টা মানুষ এটাতে ঢুকে যাবে, এত গভীর হয় এটা। কখনো কখনো এটা প্রায় বলতে পারো 1 কিলোমিটার পর্যন্ত নিচু হতে পারে। 1 কিলোমিটার নিচু যদি তুমি পড়ে যাও তাহলে কি হবে ভাবো। 10 মিটার পড়লেই তো মানুষ মরে যাবে, তাই না? দোতলা থেকে পড়লেই তো মরে যাবে। 1 কিলোমিটার উপর থেকে যদি পড়ো কি হবে? ওটা ছেড়ে দাও, তুমি কেউ একজন ওর নিচে পড়ে গেছে, সে উঠবে কি করে? উঠতেও পারবে না, জানো? কারণ এই যে দেহগুলো হয় ভেতরে ক্রেভাসের যে ভিতরের অংশগুলো খুব পিচ্ছিল হয়, সেখানে তুমি কিচ্ছুই করতে পারবে না। স্যার আমি যদি হুক নিয়ে যাই, হুক দিয়ে যদি আমি গেথে গেথে উপরে ওঠার চেষ্টা করি, বরফ ভেঙে ভিতরে আবার পড়ে যাবে। সেখানে ভিতরে বরফগুলো খুবই আলগা হয়। আর এই যে বরফ যারা এই ধরে নাও মাউন্ট এভারেস্ট চড়ে, তারা কিন্তু অনেকেই এই গর্তগুলোতে পড়েই মারা যায়। অনেকে বলতে গেলে প্রায় বলতে পারো 30% লোক ক্রেভাসের মধ্যে পড়েই মারা যায়। ক্রেভাস খুব ডেঞ্জারাস জিনিস। স্যার চোখের সামনে তারা এত বড় গর্তটাকে দেখতে পায় না? সেই চোখের সামনে থাকে কিন্তু থাকে না, এর উপরে বরফ পড়ে যায়, ঢেকে যায়। যেমন ধরে নাও ফরেস্টের মধ্যে কোনো গর্ত আছে, সেটা পাতা দিয়ে ঢেকে গেছে, সেরকম এখানে বরফ পড়ে ঢেকে যায়, একটা আস্তরণ পড়ে যায়। আর সেটাতে যখন পড়ে মানুষ একদম নিচ অব্দি পড়ে। তার জন্য তোমরা দেখবে যে যখন মাউন্ট এভারেস্টে চড়াই করছে, সবাই একে অপরকে রশির সাথে বেঁধে রাখে। তাই একজন পড়লে এই যে এখানে কেউ একজন আছে, এখানে কেউ একজন আছে, যাতে ওকে টেনে ধরতে পারে। টেনে ধরলে কি হবে, ওকে যখন টেনে ধরলো এই মানুষটা, এখানে মানুষটা এ পড়লো না নিচের দিকে, এরা দুজন এরা দুজন ওকে টেনে ধরলো, উপরের দুজন। ওকে, তো এই জন্য রশি বাঁধা থাকে। এবার আমরা কি দেখছি, আমরা তো খুব ভালো মতো ক্রেভাসকে বুঝে নিলাম। বাকস্রুন্ড ওটাও এরকমই বলতে পারো, একই জিনিস। ওকে, এরপরে বোঝাচ্ছি। উপত্যকা হিমবাহ, উপত্যকা হিমবাহ মানে কি বলতো? এই যে উপর থেকে নেমে আসছে
এটাকে একটা নদীর মতো লাগছে কি না বলো? এটাকেই বলে উপত্যকা। উপত্যকা মানে কি, যেদিক দিয়ে হিমবাহ বয়ে যায় বা যেদিক দিয়ে নদী বয়ে যায় সেটাকে উপত্যকা হিমবাহ বলে। ওকে, সেটা গভীর হতে হবে। যেমন নদীর উপত্যকা কেমন হয়, গভীর হয়, দুপাশে বড় বড় বর্ডার থাকে, আর নদী যেদিক দিয়ে বয়ে যাচ্ছে গভীর হয়, সেটাকে উপত্যকা বলে বা অববাহিকা বলে। সেরকম হিমবাহের উপত্যকা গভীর হয় আর ইউ আকৃতির হয়। সাধারণত কত গভীরতা হয় একটা হিমবাহের, সেটা এই পার্বত্য হিমবাহের গভীরতা হয় 20 থেকে 30 মিটার। তো 20 থেকে 30 মিটার গভীর হিমবাহ। ওকে, পর্বতের ঢাল বেশি থাকায় অভিকর্ষ টানে গতিবেগ অপেক্ষাকৃত বেশি। তো সব থেকে বেশি গতিবেগওয়ালা হিমবাহ যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে কোন হিমবাহ সব থেকে স্পিডে চলাচল করে, সেটা হচ্ছে পার্বত্য হিমবাহ। ইজি একদম, তুমি জানো উপর থেকে বরফ যদি ছেড়ে দিই সেটা স্লিপ কেটে তাড়াতাড়ি পড়বে, তাই না? তো এই হিমবাহের স্পিড তো বেশি হবেই। তুমি এটাকে একটা বরফের চাইয়ের মতো ভাবো, ঠিক আছে? এরপরে আমরা নেক্সটে চলে আসি, দেখি ও সিরাক আছে, সিরাকটাও আমি ভালো মতো বুঝিয়ে দিচ্ছি পরে। উপত্যকা হিমবাহ, এখানে দেখতে পাচ্ছ আলাস্কার যে হুবার্ট, সেটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম এবং গভীরতম পার্বত্য হিমবাহ। বুঝতে পারলে? পার্বত্যের যদি কথা বলো তাহলে আলাস্কার হুবার্ট, সেটা পর্বতের মধ্যে পাওয়া যায় এমন হিমবাহ যেটা গভীরতম 100 মিটার অবধি। ওই যে বললাম 100 মিটার অবধি গভীর হতে পারে, অথবা সেটা 122 কিমি লম্বা। ভাবো একটা বরফ, সেটা 122 কিমি লম্বা। কারাকোরাম সিয়াচেন ভারতের দীর্ঘতম পার্বত্য হিমবাহ। এটা তো আমরা একটু আগেই পড়লাম। তারপর আরও আছে, বোল্টারো আছে, হিসপার আছে, হিসপার আমাদেরই ভারতের। হিমালয়ের জেমু আছে, গঙ্গোত্রী আছে, রিমো আছে, রূপাল আছে। এগুলো সব ভারতের। তো এগুলো মনে রেখো, ওকে? কোনটা মনে রাখবে আমি ভালো মতো বলে দিচ্ছি, গঙ্গোত্রী, সিয়াচেন, আর এই যে হিমালয়ের জেমু, হিসপার, এই চারটা নাম ভালো মতো মনে রাখবে, ওকে? পাদদেশীয় হিমবাহ, যেটা এই পর্বত শেষ হলো, তো পর্বতের নিচু অংশকে বলা হয় পাদদেশীয় হিমবাহ। স্যার কত সুন্দর লাগছে, এখানে হিমবাহগুলো এসে ছড়িয়ে পড়ছে দেখুন। ইয়েস, এটা নদীতেও দেখা যায়। একে নদীতে কিন্তু পাখির পায়ের সঙ্গে তুলনা করা হয়, সেটা হিমবাহতেও হয়। এবার তোমরাই বলো, যখন এটা জমিতে নিচে নেমে আসলো, এগুলো গলবে না বলো? অবশ্যই গলবে। আর সেগুলো আমরা সমতলে কী রূপে দেখি? নদী রূপে দেখি। তো আসলে নদী কোথার থেকে আসছে? এই যে বড় বড় বরফগুলো, এগুলোই গলে গলে আসছে, ঠিক আছে? স্যার বরফগুলো শেষ হয় না কেন? কারণ এখানে তো প্রতিনিয়ত বৃষ্টি বা বরফ পড়তে থাকে। বৃষ্টি তো পড়ে না, বৃষ্টিটা জমে গিয়ে বরফ হয়ে যায়। এরপরে এই যে এটাকে আরেকটা কি বলে, পেমিনেন্ট গ্লেশিয়ার অথবা পাদদেশীয় হিমবাহ বলে। তো পেমিনেন্ট গ্লেশিয়ার বলে ভয় পেয়ে যাবে না, এটা ইংলিশ টার্ম। হিমবাহের সামনের দিকের অংশকে কি বলে? লোব বলে। একটু আগে দেখলাম আমরা যে এই যে এখানে যদি থাকে, এটাকে কি বলছিল? স্নাউট, তাই না? কিন্তু এখানে যেহেতু অনেকগুলো হিমবাহ মিলে গেছে এবং বিশাল আকৃতি, তো এই সামনের অংশকে কি বলে? লোব বলে। তাহলে পাদদেশীয় হিমবাহের সামনের অংশকে কি বলে? লোব বলে। আর পার্বত্য হিমবাহের সামনের অংশকে কি বলে? স্নাউট বলে। মনে রাখবে? চলো, পাদদেশীয় হিমবাহের বৃহত্তম যদি উদাহরণ দিই, দেখো 45 কিমি দীর্ঘ, 45 কিমি কত দীর্ঘ, আর 65 কিমি চওড়া, 65 কিমি চওড়া। স্যার এখানে এসে চওড়া হলো কিভাবে? অনেকগুলো হিমবাহ এসে মিশেছে বলে চওড়া হয়ে গেল, তাই না? এখানে আলাস্কার যে মালাস্পিনা তার কথা বলা হচ্ছে, সেটা 45 কিমি দীর্ঘ এবং 65 কিমি সেটা চওড়া। এবার তোমরা ভাবো 65 কিমি চওড়া, তার মানে তোমার বাড়ি থেকে কত দূর অবধি হতে পারে? এত বড় বরফের একটা চাই ডেইলি চলাচল করছে অল্প অল্প করে, ভাবো তবে। এরপরে আমরা দেখছি, উপরে আসি, একটি নোট ছাড়া গেল আই থিঙ্ক। ওকে, আচ্ছা এটাই দেখে নিই। মহাদেশীয় হিমবাহ অতীত ও বর্তমান। মহাদেশীয় হিমবাহ, ও সরি, চলে আসছে, ওয়েট। হ্যাঁ, তো আমরা ছাড়ছিলাম মহাদেশীয় হিমবাহকে। মহাদেশীয় হিমবাহ যে আছে, সেটা কিন্তু পুরো মহাদেশ জুড়ে আছে। আচ্ছা মহাদেশ মানে কি? সেটায় পাহাড় পর্বত সমস্ত কিছু থাকবে। সমতলে যেই হিমবাহটা থাকবে, বা সাপোজ তুমি একটা বরফকে রাখছো সমান জায়গাতে, সেটা চলাচল যদি করে, কত স্পিডে করবে তুমি বলো? খুব স্পিডে করবে কি? নাকি হয়তো সেটা একদমই করবেই না ট্রাভেল। সমতল জায়গাতে বরফ রাখলে সেটা অল্প নড়তে পারে, কিন্তু সেটা
সেরকম স্পিডে চলবে না। তো সব থেকে ধীর গতির হিমবাহকে কি বলবো আমি? মহাদেশীয় হিমবাহ বলবো। ঠিক আছে? এটাকে ইংলিশে বলে কন্টিনেন্টাল গ্লেশিয়ার। কন্টিনেন্টাল মানে মহাদেশীয়। যারা যারা রয়্যাল এনফিল্ড ফলো করে, কন্টিনেন্টাল একটা গাড়ি আছে। কন্টিনেন্টাল মানে কি? মহাদেশীয়। প্রায় নেই বললেই চলে, এটার স্পিডই নেই, বুঝলে? অত্যন্ত ধীর, এটা চলাচল সেরকম করে না। কিন্তু গভীরতা বাপরে 2000 থেকে 3000 মিটার, এত বেশি গভীর হতে পারে। কেন? আমি বললাম, বরফ পড়েই গেছে, ট্রাভেলও করতেছে না, নড়তেছেও না বরফটা। যখন পড়তেই থাকে বরফ, সেখানে কি হবে? প্রতিদিন তুমি যদি একটা জায়গাতে 1 ট্রাক বালি ফেলতেই থাকো, সেই বালির স্তূপটা একদিন কত বড় হবে? সেরকম প্রতিদিন বরফ পড়তে আছে হাজার হাজার বছর ধরে। তো ভাবো কত গভীরতা হবে। 2000 থেকে 3000 মিটার, মানে 2 থেকে 3 কিমি গভীর হতে পারে। এখানে যদি ক্রেভাস থাকে কি অবস্থা হবে? না, এখানে ভয়ের কিছু নেই, এখানে ক্রেভাস থাকে না। পার্বত্য অঞ্চলেই ক্রেভাস থাকে, মানে এখানে ফাটল থাকে না। হিমশৈল, হিমশৈল বলতে এখানে আইসবার্গের কথা বলা হয়েছে। মানে এই যে হালকা বরফ এখানে ভেঙে ভেঙে গেল, ভেঙে গিয়ে কি হলো? এই সমুদ্রের উপরে ভাসছে, সমুদ্রের উপরে ছোট্ট ছোট্ট টুকরা ভাসছে, সেটাকে বলে হিমশৈল। ঠিক আছে? সরি, হিমশৈল না ওটা। হিমশৈল মানে হচ্ছে সেটা সমুদ্র তলেও থাকবে। ঠিক আছে? সমুদ্রের মধ্যে একটা বড় পাহাড়ের মতো থাকবে। শৈল মানে কি? শৈল মানে হচ্ছে পাহাড়, তাই না? তো ধরে নাও এখান থেকে একটা বড় অংশ ভেঙে পড়ে গেল, বিশাল বড় অংশ, সেটা যখন জলে ভাসবে, সেটা একটা বড় পর্বতের মতো হবে, বিশাল বড় পর্বতের মতো। তোমার যেটা ধরে নাও মনে পড়ছে পাহাড়, সেরকম বড় পাহাড়। সেই পাহাড়টা সব থেকে ডেঞ্জারাস জিনিস কি জানো? যে এটা নিচে লুকানো থাকে। এই পাহাড়টা নিচে লুকানো থাকে এবং এটা অল্প জলের উপরে থাকে। এইখান থেকে কোনো একটা জাহাজ আসতেছে, জাহাজটা ভাববে এত ছোট বরফ, দিল ধাক্কা, দেখলো যে বিশাল বড় পাহাড়, বরফ তো নড়লো না, জাহাজ ওখানেই নিচের দিকে ডুবে গেল, তাই না? আমরা একটি উদাহরণ জানি, টাইটানিক। মহাদেশীয় হিমবাহ, অতীত ও বর্তমান। এই যুগে পৃথিবীর প্রায় এত অংশ কিন্তু বরফাচ্ছন্ন ছিল। মানে পৃথিবীর থার্ড অংশ, পৃথিবীর 1/3 সেটা ছিল বরফে আবৃত। বর্তমানে আমরা দেখি আন্টার্কটিকাতে রয়েছে, রাশিয়াতে রয়েছে, স্ক্যান্ডিনেভিয়াতে রয়েছে, এই অঞ্চলগুলো পুরো বরফে আবৃত রয়েছে। আর নিচের অংশটা আন্টার্কটিকা তো পুরোটাই, এই যে আন্টার্কটিকা, এটা পুরোটাই বরফে রয়েছে। গ্রিনল্যান্ড বরফ, রাশিয়ার উপরের অঞ্চল বরফ। আর আমরা বেঁচে গেছি কারণ আমাদের হিমালয় যে আছে, হিমালয় রক্ষা করতেছে। এই যে হিমালয় এইভাবে আছে, তো বরফের এই যে এদিক থেকে হাওয়াগুলো আসে, শীতল হাওয়া, কিন্তু হিমালয় বলে আমি সামনে যেতে দেব না, কারণ ভারতকে আমার বাঁচাতে হবে। ঠিক আছে? তো হিমালয় আমাদের হেল্প করছে। তো তিনটি এখানে দেখে নিচ্ছি শর্টকাটে আমরা। পার্বত্যের গতি সব থেকে বেশি, গভীরতা কম হয়, বেশি হয় না, কারণ চলাচল করে। হুবার্ট এবং সিয়াচেন দুটি উদাহরণ। এটি স্পিডটা মাঝারি, পাদদেশীয়টার অত বেশি হয় না পর্বতের মতো, গভীরতা মাঝারি হয়। এই পর্বতের থেকে এইখানকার গভীরতা বেশি হয়। ওকে। আর মালাস্পিনা সেটা হচ্ছে বৃহত্তম পাদদেশীয়। এরপরে মহাদেশীয়তে আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড, দুটোই দেশ, তো দুটোই বরফে আবৃত। তো এদের গভীরতা 2000 থেকে 3000 মিটার গভীরতা হতে পারে। আর এর গতি হচ্ছে সব থেকে কম। এরপরে নুনাটক। নুনাটকটা কি? মেরু অঞ্চলে, মানে আন্টার্কটিকা সেই অঞ্চলে, মহাদেশীয় হিমবাহের উচ্চভাগে বরফমুক্ত পর্বতের শীর্ষ দেশকে বলা হয় নুনাটক। আর এগুলোকে বরফের প্রান্তরে দ্বীপের মতো মাথা তুলে থাকে। ভাবো একটা বিশাল বড় মহাদেশ, চারিদিকে বরফ, কিন্তু পাহাড়গুলোর মাথায় কোনো বরফ নেই। কারণ কি? পাহাড়ের থেকে যত বরফ আছে সেটা নিচের দিকে স্লাইড হয়ে পড়ে যায়। ওকে, সেটা আর মাথার মধ্যে থাকেই না। এর ফলে কি হয়? এটা দেখতে একদম পাথরের একটা উঁচু অংশের মতো লাগে, এটাকে বলে নুনাটক। এটা কোথায় দেখা যায়? গ্রিনল্যান্ডে দেখা যায়, তারপর অ্যান্টার্কটিকাতে দেখা যায়। এটি একটি এক্সিমো শব্দ। ঠিক আছে? শব্দটি অর্থ হলো তুষারমুক্ত ভূমি। এই যে নুনাটকের মানে কি তাহলে? তুষারমুক্ত ভূমি, যেখানে তুষার বা বরফ নেই। এরপরে নেক্সটে আসি আমরা। নুনাটকের ক্ষয়কার্য উদাহরণ, সেটা রসে মোতানের, তোমরা নাম তো শুনেছ হয়তো, আর যারা জানো না তাদেরকে ভালো মতো বুঝিয়ে দিই। যখন এই যে আমাদের ইয়েটা চলছে, বরফটা চলছে, সেখানে
যখন এরকম একটা ঢেউ খেলানো জায়গা পায়, সেখানে কি হয়, সেখানে এই ঢেউ খেলে এইভাবে চলে যায় বরফটা। এই জায়গাতে এই যে ভূমিরূপটা তৈরি হলো ঢেউ খেলানো, এটাকেই বলা হয় রসে মতানে। তাহলে এই যে ঢেউ খেলানো ভূমিরূপটা, একে কি বলে? একে বলে রসে মতানে। ওকে, তো দেখবে নদীতেও এরকম থাকে, তাই না? নদীতেও ঢেউ খেলানো এরকম থাকে। তো এটাকে বলে রসে মতানে হিমবাহের ক্ষেত্রে, নদীর ক্ষেত্রে কিন্তু এটা নেই। কোথায় দেখতে পাবে? গ্রিনল্যান্ডে দেখতে পাবে, আন্টার্কটিকাতে দেখতে পাবে, এগুলো অঞ্চল। হ্যাঁ, সেখানে ঢেউ খেলানো জমি থাকে। রসে মোতানে বানানটাতে দন্তাস্বয় একার হবে, আর মুতানে বানানটাতে ময় ওকার হবে। ওকে, এটা হয়তো ইংলিশের জন্য, ইংলিশের নামটার জন্য বেশি এখানে দিয়েছে। আন্টার্কটিকার মাউন্ট তাকাহি, সেখানে এই নুনাটক টাইপের কিন্তু জিনিসগুলো দেখা যায়, যেখানে মাউন্টের যে মাথা, তাকাহির মাথায় কোনো বরফ নেই। বা গ্রিনল্যান্ডের যে টিনিট, টিনিট একটা সেখানে পাহাড় বা পর্বত, তার মাথায় কিন্তু কোনো বরফ নেই। কারণ কি হয়েছে? সে বরফটা স্লাইড করে নিচে নেমে গেছে। নিচেই এত বরফ, উপরে তার জন্য জমে থাকে না। কারণ কি? এগুলো স্লাইড হয়ে নিচে নেমে যায়। এবার তুমি ভাবতে পারো, স্যার স্লাইড হয়ে নিচে নেমে যায় কেন? কারণ এর যে দেহগুলো, পাথরের শিলাগুলো, এগুলো খুবই পিচ্ছিল টাইপের হয়, ঠিক আছে? খুবই শক্ত হয়। আর শক্ত জিনিসে বরফ থাকবে না, মাটিতে থাকতে পারে কিন্তু শক্ত পাথরের উপরে থাকবে না। সেই শক্ত পাথরের গা ঘেঁষে ঘেঁষে নিচে নেমে যায়, তার জন্য এটা ওপরে ফাঁকা হিসেবে থাকে। হিমরেখা খুবই সোজা। আমরা সবাই ডোরিমন বা নিনজা হাতোরি এগুলো দেখেছি। সেখানে দেখি যে জাপানের একটা মাউন্ট ফুজিকে দেখায়, তাই না? মাউন্ট ফুজি কি হয়, নিচের দিকে সমান, মানে ভূমি, নিচের দিকে ফরেস্ট, আর উপরের দিকে একটা রেখা দেখা যায়। সেই রেখার উপরে কিন্তু বরফ রয়েছে, তাই না? ডোরিমন এবং নিনজা হাতোরি যারা দেখছো তারা জানো, আর যাদের মনে নেই সার্চ করে নিও মাউন্ট ফুজি, মনে পড়ে যাবে ছোটোবেলার কথা। তো সেই যে এই রেখার উপরে বরফ শুরু হচ্ছে আর এই রেখার নিচে বরফ শেষ হচ্ছে, একে বলবো আমরা কি? হিমরেখা। এই বরফের উপরে শুরু হচ্ছে, এই রেখার উপরে শুরু হচ্ছে বরফ, এই রেখার নিচে শেষ হচ্ছে বরফ, একে আমরা বলবো হিমরেখা বা বরফের রেখা। তাহলে মানুষ বুঝতে পারে যে এই রেখার উপরে গেলে আমরা বরফ পাবো, এই রেখার নিচে থাকলে আমরা বরফ পাবো না। হিমরেখা স্থায়ী থাকে, আবার অস্থায়ীও থাকে। যদি গরম বেড়ে যায়, রেখাটা উপরে উঠে যাবে, তাই না? গরম বেড়ে গেলে নিচেরগুলো গলে যাবে। আর যদি গরম নর্মালি থাকে, তাহলে রেখাটাও সমানই থাকে। সেরকম হিমরেখা এটাই। হিমরেখা কোথায় দেখা যায়? আমি একটা উদাহরণ দিয়ে দিলাম, জাপানের মাউন্ট ফুজি। অক্ষাংশ অনুসারে হিমরেখার অবস্থান। অক্ষাংশ, অক্ষাংশ মানে হচ্ছে পৃথিবীর যে অক্ষরেখা সেই হিসেবে সেটা কমতে থাকে, কারণ অক্ষাংশ অনুযায়ী আমাদের টেম্পারেচার বাড়ে কমে। তো তোমার এই যে মিটারগুলো, এগুলো একটু মনে রাখতে পারো, ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, হিমরেখার উচ্চতার নিয়ন্ত্রক বললাম, অক্ষাংশ, উচ্চতা, ভূমির ঢাল, আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে গরম জিনিসটা, সেটা ইম্পর্টেন্ট। হিমবাহের ভূমিরূপ সেটা দেখা উচিত আমাদের। যে নুনাটকটা রয়েছে মহাদেশীয়তে দেখা যায়, কারণ গ্রিনল্যান্ড, আন্টার্কটিকার আমি কথা বললাম। উপত্যকা এবং পাদদেশীয়, উপত্যকা বলতে ওই পর্বতের কথাই বলা হয়েছে, সেখানে দেখা যায়, সেখানে হিমরেখা দেখি আমরা। হ্যাঁ, এগুলো দেখি, তো অতটা ইম্পর্টেন্ট নয়। মহাদেশের যে সামনের ভাগটা সেটা হচ্ছে লোব বলা হয়, আর যেটা পর্বতের সামনের অংশ হিমবাহের, সেটাকে বলা হয় স্নাউট। পর্বতের অপর নাম কি? পর্বত হিম, আলপিয়। আলাস্কার হুবার্ট কি? দীর্ঘতম উপত্যকা হিমবাহ। খুব ইম্পর্ট্যান্ট, এগুলো আসতে পারে। দীর্ঘতম উপত্যকা হিমবাহ, অনেকগুলো অপশন দিয়ে দিল। আর সঙ্গে তোমার দূরত্বটাও, মানে দীর্ঘতাও আসতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট, ভারত যেহেতু। লোভ বুঝালাম। মালাস্পিনা হচ্ছে বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। মহাদেশীয় গভীরতা কত থাকতে পারে হিমবাহের? 2000 থেকে 3000। নুনাটক কি? নুনাটক হচ্ছে তুষারমুক্ত ভূমি, এক্সিমো শব্দ একটা। আর হিমরেখার উচ্চতা কত হয়? হিমরেখার উচ্চতা নিরক্ষীয় অঞ্চলে হয় 5400 মিটার, যেটা এর আগের আমরা পেজে এখানে দেখলাম। ওকে, এগুলো ইম্পর্টেন্ট। হিমরেখার উচ্চতার নিয়ন্ত্রক কি হয়? হিমরেখার উচ্চতার নিয়ন্ত্রক, অবশ্যই এটা করলাম আমরা, তাই না? এটা একটু আগেই করলাম। এরপরে আমি বলছিলাম তোমাদের বাকস্রুনটা আমি তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে দেবো। এটাকে ইংলিশে বলবে বা বাংলাতে বলবে বার্গো না, বাকসুন্ড। ওই যে উপরে রেফটা আছে, ওটাকে তুমি উচ্চারণ করবে না, তুমি বলবে বাকসুন্ড। ওকে, হিমবাহ উপত্যকার একেবারে শীর্ষে, পর্বতের গায়ে নামতে থাকা হিমবাহের গভীর ফাটলকে বলা হয় বাকস্রুন্ড।
মেন কথা হচ্ছে হিমবাহের মধ্যে উপরের দিকে যে ফাটলগুলো থাকে সেটাকে বলা হয় বাকস্রুন্ট। হিমবাহের উপরিভাগে অসম ঢালের কারণে, মানে এখানে সমান ঢাল ছিল না। এবার তোমাদেরকে একটা ভালো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এরকম একটা উচ্চতা আছে, এবং সমান ভূমি আছে, তারপরে গিয়ে এই উচ্চতা থেকে নিচের দিকে এটা নেমে গেল, ঠিক আছে? এই উচ্চতাটা নিচের দিকে নেমে গেল, এটাকে টানা যাবে? আচ্ছা, যাচ্ছে না, বাদ দাও। তো ধরে নাও একটা হিমবাহ এদিক দিয়ে আসছে, বিশাল বড় হিমবাহ, বিস্কুটের মতো চাই, সেটা আসছে, এখান দিয়ে আসছে। তুমি বলো এখান থেকে এসে কি হবে? এটা এখানে চলে আসবে, নিচের দিকে চলে আসবে। আর নিচের দিকে যখন নামবে তখন কি হবে? এই যে বড় চাইটা আছে, এটা যখন নিচের দিকে নামবে, এখানে মাঝ বরাবর কিন্তু একটা ফাটলের সৃষ্টি হতে পারে। কারণ কি, এখানে যখন হঠাৎ করে নামবে সেটা ভেঙে যেতে পারে, তাই না? ভেঙে যেতে পারে, কারণ বরফ এটা। এটা তো কোনো একটা, আসলেই তো কোনো একটা হার্ড বস্তু নয়, পাথর নয় যে ভাঙবে না। এটা তো অ্যাকচুয়ালি আসলে বরফ, যেটা একটু কোমল হয়। যদিও সেটা জমে গিয়ে কঠিন হয়ে গেছে, কিন্তু আসলে তো বরফ, এটা কোমল হয়। এখান থেকে যখন ভেঙে যায়, যখন ভেঙে গেল, তখন এটা কি হয়? এখানে একটা ফাটলের সৃষ্টি হয়, এরকম করে এরকম হয়, আর এটা নিচের দিকে নেমে যাচ্ছে, তাই না? এটা নিচের দিকে নেমে যাচ্ছে, তো এখানে সৃষ্টি হলো। এইবার আমাদের একজন পর্বতারোহী, সে হাসতে 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 উঠতেছে, হঠাৎ করে সে দেখলো না এখানে ঢুকে গেল। এখানে যখন ঢুকে গেল, তাকে আর বাঁচানোর মতো কেউ নেই, সে এখানেই তার মৃত্যু হয়ে যাবে। ওকে, বাকস্রুন্ড কি? বাকস্রুন্ড, এই যে দেখো আসল ফটোগুলো, দেখতে কত ভয়ানক হয়। সব থেকে ভয়ানক যখন তুষারপাত হবে, এগুলো ঢেকে যাবে। ঢেকে গেলে বুঝতে পারবে না, মানুষ হাঁটতে হাঁটতে হঠাৎ করে নিচের দিকে পড়ে যাবে। এটা জার্মান একটা শব্দ, পর্বতের ফাটলকে বোঝায়। এটা জার্মান শব্দতে তাহলে কি বোঝায়? পর্বতের ফাটল। ফরাসি ভাষায় একে রিমায়ে বলে। ওকে, ইম্পর্টেন্ট। তাহলে বাকস্রুন্ডকে ফরাসি ভাষায় কি বলে? রিমায়ে বলে। উৎপত্তি কি? এটা হিমদ্রোণী অথবা যে উপরের যে হিমবাহ যেগুলো, সেগুলোতে দেখা যায়, মানে পর্বত অঞ্চলে এগুলো দেখা যায়। বাকস্রুন্ড কতটা গভীর হতে পারে? 100 মিটারেরও বেশি। দেখো একটা মানুষ এখানে দেখছে যে নিচের দিকে গভীরতাটা। ওকে, যে দেখবে না সে একবারে নিচে চলে যাবে। গ্রীষ্মকালে এটা খুব সেফ থাকে। গ্রীষ্মকালে বরফগুলো গলে যায়, এখানে উপরে দেখা যায় সেই ফাটলগুলো। শীতকালে সেটা দেখা যায় না। তো পর্বত আরোহীদের জন্য সেটা মারাত্মক একটা প্রাকৃতিক বাধা কিন্তু, যারা পর্বতে ওঠে। ক্রেভাস, এই যে বরফের অনেকগুলো ফাটল রয়েছে, এরকম হলে তো মানুষ শেষ। এখান থেকে কীভাবে বেরোবে এত যদি ফাটল থাকে? এই ফাটলগুলো দেখে মনে হচ্ছে অল্প অল্প, কিন্তু এই ফাটলগুলো, এই যে এই দুটার মাঝখানে দূরত্বটা প্রায় ধরে নাও 100 মিটারেরও হতে পারে। মানে এই চওড়াটা ধরে নাও তুমি 100 মিটার, এই এটা পার করতে গেলে তোমাকে ওই পারে রশি বাঁধতে হবে, রশি বেঁধে তারপরে তোমাকে ঝুলে ঝুলে পার করতে হবে। তো এরকমও জিনিস আছে। ক্রেভাস বুঝিয়েছি ভালো মতো, এখানে একটি অ্যানিমেটেড ইয়ে দেখে নাও। এই যে ক্রেভাসের উপরে যখন তুষার পড়ে বা বরফ পড়ে, এরকম সিঁড়ি, সিঁড়ি তো বলবো না, এরকম একটা ব্রিজের মতো হয়ে যায়। তো যারা যাচ্ছে সেখানে, উফ কত সুন্দর নেচার ব্রিজ করেছে, হাঁটতে হাঁটতে গেল, এটাতে পার করে গেল, কিন্তু এটা একটু উইক ছিল আর নিচে পড়ে গেল। এরকম করে তার লাইফটা এখানেই শেষ। বুঝতে পারলে? একা গেলে তো কেউ বাঁচানোর নেই, বন্ধু বান্ধব থাকলে হয়তো রশি ফেলে দিয়ে উঠাতে পারে। তবুও যদি একা যায় তাহলে কেউ উঠানোর মতো নেই। 15 থেকে 45 মিটার পর্যন্ত গভীরতা হতে পারে। এবার 15 থেকে 45 মিটার ধরে নাও, তোমার হাত দিয়ে তুমি 15 হাত মাপো অথবা 45 হাত মাপো, অতটা দূরত্ব অবধি নিচের দিকে ভাবো এবার গভীরতা। ওকে, এতটা দূরত্ব হয়। তো এরপরে আছে পিনাকল অথবা সেরাক। এটা কি হয়? আড়াআড়ি ক্রেভাস। আড়াআড়ি ক্রেভাস বলতে এই যে এ পাশে এ পাশে, এটাকে বলে আড়াআড়ি। অনুদৈর্ঘ্য ক্রেভাস মানে সমান, সেটা সমান সমান হচ্ছে সেরাক। তাহলে কি, এটা থাকবে, এদিকেও থাকবে, আর এদিকেও থাকবে, এটা সমান সমান হচ্ছে সেরাক। ওকে, ক্রেভাসগুলি যখন জ্যামিতিক প্যাটার্নে একে অপরকে ছেদ করে, তখন হিমবাহের পৃষ্ঠে অদ্ভুত এবং বিপজ্জনক ভূমিরূপ তৈরি হয়। একে বলা হয় সেরাক। ওকে, যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে, যে কোনো সময় এটা নিচে ভেঙে পড়তে পারে। এই যে এগুলো আছে, এগুলো ভেঙে পড়তে পারে। ওকে, এই জিনিসটাকেই, উপরের অংশটাকে সেরাক বলা হয়। এটা কি করে তৈরি হয়? বরফ পড়ে পড়ে এখানে জমাট বেঁধে বেঁধে হয়। ওকে, তো এগুলো আমরা দেখলাম, এখানে দেখে নাও, খুব গভীর হয় বাকস্রুন্ডটা, আর এটা গভীরতা একটু কম হয়। তো মেন তফাৎটা বুঝতে পারলে?
বাকসুন্ড আর ক্রেভাসের মধ্যে। ক্রেভাস কম গভীর, বাকসুন্ড বেশি গভীর। বাকসুন্ডে পড়লে লোকের শেষ, বাঁচার অবস্থা, তাকে যদি রেস্কিউ টিম যায় তাও বাঁচাতে পারবে না। ক্রেভাসে পড়লে একটু বাঁচানোর ইয়ে আছে, চান্সেস আছে। এটা একটা অনেক বড় ফাটল, এটা হচ্ছে জালিকার মতো, জালের মতো, অতটা বড় ফাটল হয় না এটা। এটা হিমবাহের উপরে থাকে মাথায়, এটা উপরেও থাকতে পারে বা নিচেও থাকতে পারে হিমবাহের। এবার হিমশৈল, যেটা আমি বুঝাচ্ছিলাম, যে টাইটানিক আসলো, টাইটানিক এসে এখানে ধাক্কা মারলো, টাইটানিক ডুবে গেল। তো হিমশৈল হচ্ছে, ইংলিশে বলা হয় আইসবার্গ, সেটা জলের মধ্যে ভাসতে থাকে। সেটা অ্যাকচুয়ালি মহাদেশীয় অথবা পার্বত্য হিমবাহগুলো, সেগুলো নিচে এসে যখন সমুদ্রে মেশে, সেখানে এই বরফের চাইটা ভাসতে থাকে জলের মধ্যে, এবং দেখতে একটা বিশাল বড় পর্বতের মতো মনে হয়। এটা অ্যাকচুয়ালি কিন্তু তুমি যখন দেখবে এটাকে, এটা বিশাল বড় একটা পর্বত। তুমি ভাবছো হয়তো দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, তুমি যতগুলো বড় বড় বিল্ডিং দেখছো, সব থেকে বড় বিল্ডিং 10 তলা, 12 তলা, 16 তলা, সেগুলোকে একসঙ্গে 100টা করে নাও, 100টা বিল্ডিং এরকমভাবে আছে, 100টা বিল্ডিং, ততটা এটা বড় হতে পারে। এবং সেই বিল্ডিংয়ের 1 তলা উপরে দেখা যাচ্ছে, বাকি 9টা তালা ডুবে ডুবে আছে। তো জাহাজ যখন আসবে, জাহাজে পুরো বডিটা এখানে ধাক্কা লাগলে জাহাজ তো ডুববেই, স্বাভাবিক কথা, তাই না? তো টাইটানিক এভাবে ডুবছিল। এখানে শব্দার্থ, ইংরেজি শব্দ আইস, বরফ, এবং জার্মান শব্দ হচ্ছে বার্গ, মানে পাহাড়। এখান থেকে এটার উৎপত্তি হয়েছে। মহাদেশীয় হিমবাহের হিমরেখা সমুদ্রপৃষ্ঠ হওয়ায় বরফের স্তূপ সমুদ্রে নেমে আসে। মানে মহাদেশীয় কী হয় বলতো, মহাদেশীয় হিমবাহগুলো যখন ভেঙে পড়ে, আন্টার্কটিকা থেকে ভেঙে পড়লো, সেটাই একটা বিশাল বড় পর্বতের রূপে এখানে ভেসে থাকে। গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা অঞ্চলে এই হিমশৈল দেখা যায়। দেখো, শুধু 1 ভাগ উপরে আছে, 9 ভাগ, 8 ভাগ নিচে আছে। তো এরকম হয়, এটা সূত্র। ওকে, বলতে পারি এটা হচ্ছে সেই বন্ধুর মতো যে বলে আমি পড়ছি না, আমি পড়াশোনা করছি না, কিন্তু আসলে সে কত পড়াশোনা করছে দেখে নাও, ঠিক আছে, পরীক্ষায় গিয়ে ফার্স্ট হয়ে যায়। ওকে, এরপরে আমরা নেক্সটে আসছি হিমশৈলের প্রভাব, সামুদ্রিক দুর্ঘটনা কি কি হয়েছিল। 1912 সালে উত্তর আটলান্টিক মহাসাগরে, মানে আটলান্টিক বুঝতেই পারছো, বরফের অঞ্চল, সেখানে মহাদেশীয় আছে হিমবাহ, সেটা ভেঙে গিয়ে একটা বিশাল বড় একটা হিমশৈল ঘুরে বেড়াচ্ছিল, টাইটানিক গিয়ে দিল ধাক্কা ওকে, তারপর টাইটানিক ডুবে গেল। ওকে, মগ্নচড়া, হিমশৈলের প্রভাবে মগ্নচড়ার সৃষ্টি হয়। এবার মগ্নচড়া কি? মগ্নচড়া মানে হচ্ছে এই মাছগুলো যে আছে, মাছগুলোর পার্টির স্থান। পার্টি মানে কি, বিশাল বড় ভোজন হবে সেখানে, বিয়েবাড়ি লেগে গেছে 100 জনের, এরকম যে বিশাল খাওয়া দাওয়ার সম্ভার সেখানে রয়েছে। মগ্নচড়া মানে কি, যেখানে মাছেদের খাবার প্রচুর পরিমাণে থাকে, প্রচণ্ড পরিমাণে থাকে। কেন? কোথার থেকে এলো এই খাবারগুলো? এই যে হিমবাহ, এতদিন কোথায় ছিল হিমশৈলটা বলো? এতদিন তো মহাদেশে ছিল। মহাদেশের মাটির নিচে কি থাকে বলো? গাছপালা থাকে, অনেক জীবজন্তু থাকে, সেগুলো বরফে আবৃত হয়ে গেছিল, সেই গাছপালাগুলো বরফে ঢেকে গেছিল। বরফে ঢেকে গিয়ে সেটা যখন বরফটা ভেঙে সমুদ্রে পড়ে গেল, তখন সেটা ভাসতে ভাসতে এখানে আসলো। এখানে এসে সমুদ্রে এসে কয়েকদিন পর, মানে ধরে নাও 1 বছর 2 বছর পর, সেটা গলে গেল। গলে গিয়ে এই যে সুন্দর সুন্দর খাবারগুলো ভিতরে আছে, মাটি, তারপরে সেখানকার শ্যাওলা, সেখানকার উদ্ভিদের পাতাগুলো, যেহেতু বরফের মধ্যে ছিল, একদম ফ্রেশ আছে এখনও। ওকে, সেগুলো পচেনি, সেগুলো পড়ে গেল মাটিতে। বিশাল বড় মাছের ঝুন্ড আসলো, বলে আজ তো পার্টি হয়ে গই। এখানে এসে ওরা পার্টি শুরু করে দিল। একে বলা হয় মগ্নচড়া। ঠিক আছে, মগ্নচড়া মানে কি, যেখানে মাছেদের বিশাল ভোজনের ইয়ে থাকে, ব্যবস্থা থাকে। আর এটা কে তৈরি করছে? আমাদের হিমশৈল, মানে হিমবাহটা ভেঙে গিয়ে হিমশৈল হলো, হিমশৈলটা গলে গিয়ে মগ্নচড়ার সৃষ্টি হলো। ওকে, এখানে একটা যদি আমরা উদাহরণ দেখি, গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক একটা পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া। এই গ্র্যান্ড ব্যাংকে যদি তুমি যাও, সেখানে মাছ ধরতে, জাল ফেললেই ধরে নাও পুরো জালে মাছগুলো একদম পিলপিল করছে, এত বেশি মাছ পাবে, কারণ মাছ সেখানে ভোজন করে বেড়ায়, সেখানে সব থেকে বেশি মাছ থাকে। ওকে, তো এছাড়াও ডগার্স ব্যাংক আছে, রকফল ব্যাংক আছে, জর্জেস আছে। ওকে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। কোথায় পাওয়া যায়? উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে পাওয়া যায়। মানে সেই যে
আটলান্টিক উপকূল, সেখানে বরফ থাকে, সেই বরফগুলো গলে গিয়ে এখানে মগ্নচড়ার সৃষ্টি হয়। মৎস্য ক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি সাপোর্ট করে, জানোই মৎস্য ক্ষেত্রে, মৎস্য বলতে গেলে মাছ ধরার ক্ষেত্রে। ওকে, হিমশৈল গলে যায়, সূর্য সেখানে ঢুকে, প্ল্যাঙ্কটন বৃদ্ধি পায়, নতুন মাটি সেখানে গেল। প্ল্যাঙ্কটন মানে হচ্ছে সেই যে তোমার শ্যাওলা জাতীয় গাছগুলো জন্ম হয়, সেগুলো মাছ খেতে খুব পছন্দ করে, আর মাছ সেখানে ভিড় করে। আর আমাদের চাষি যারা জেলেগুলো আছে, জেলেগুলো গিয়ে দিল ওখানে জাল ফেলে বিশাল মাছের ঝুঁড পেলো, আর বাজারে এসে বিক্রি করলো। তো মৎস্য ক্ষেত্রে খুব বেশি ইনকাম হয় এখানে। হিমশৈলের প্রভাব 3, আবহাওয়াগত পরিবর্তন। কি হয়? শীতল স্রোত হিমশৈল নিয়ে আসছে, উষ্ণ স্রোত হিমশৈলের সঙ্গে মিলল, তো কি হবে? এদিক থেকে শীতল স্রোত হিমশৈলকে একটা নিয়ে আসলো, হিমশৈল অনেক বিশাল যাচ্ছে। উষ্ণ স্রোত কি করলো? হিমশৈলের সঙ্গে ধাক্কা খেল, মানে উষ্ণ জল, তো গলিয়ে দেবে, সাধারণ জিনিস। তো যখন গলে যাবে তখন দেখবে একটা গরম কোনো জিনিস, যেমন ধরে নাও কোনো একটা বাইক আছে, বাইকের ইঞ্জিন যখন গরম থাকবে তখন সেখানে একবার জল ঢেলে দেবে, তো দেখবে বিশাল বড় ধোঁয়া উঠছে, অনেক ধোঁয়া উঠছে, অনেক ধোঁয়া উঠছে। বা ধরে নাও তুমি রান্না করছো, হঠাৎ করে একটা কড়াই গরম আছে, সেখানে ঠান্ডা জল ঢেলে দেবে, তো দেখবে অনেক ধোঁয়া উঠছে, সেখান থেকে কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়। বুঝলে? এই যে হিমশৈল, এটা ঠান্ডা ছিল, গরম জলে এসে ধাক্কা খেলো, কি হলো? ধোঁয়ার সৃষ্টি হলো। সেই ধোঁয়াটা কুয়াশা সৃষ্টি করে এবং সেখানে মেঘের সৃষ্টি করে। কারণ কি হলো? এই উষ্ণ স্রোতটা সেই ঠান্ডা জলকে বাষ্পীভূত করে দিল, বাষ্পীভূত হয়ে সেটা উপরের দিকে চলে গেল, উপরে চলে গিয়ে সেটা মেঘ তৈরি করলো। আর এই যে মেঘগুলো, এগুলো খুব ঝড়ের কারণ হয়, তো ঝড়ঝঞ্ঝা এগুলো তৈরি করে। কোথায় দেখা যায়? উত্তর আমেরিকার নিউ ফাউন্ডল্যান্ড, এখানে ল্যাব্রাডোর স্রোত, যেটা অ্যাকচুয়ালি কী বলো, ল্যাব্রাডোর স্রোত বলতে গেলে সেই ঠান্ডা স্রোত আর উষ্ণ স্রোত, এদের মিলনের ফলে ঘন কুয়াশা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যায়। বোঝাতে পারলাম? এরপরে চলে আসি টপারের নোটে। হিমশৈল কত ভাগ উপরে থাকে? 1 ভাগ, 9 ভাগ ডুবে থাকে, না সরি, 1 ভাগ ডুবে থাকে, 8 ভাগ উপরে, কি বলছি আমি, 1 ভাগ উপরে থাকে, 8 ভাগ নিচে থাকে। সেই আমার ফ্রেন্ডের মতো যে বলে কিছুই পড়িনি কিন্তু সব পড়ছে। বাকস্রুন্ট বেশি গভীর হয়, ক্রেভাস কম গভীর হয়, দেখে নাও গভীরতা। তারপরে কি আছে? পিনাকল। পিনাকলটা কি? পিনাকল হচ্ছে আড়াআড়ি ও অনুদৈর্ঘ্য একসঙ্গে যদি থাকে সেটা পিনাকল হয়। এই যে দেখালাম একটু আগেই, এই যে পিনাকল, এই যে এটা হচ্ছে পিনাকল বা সেরাক। এরপরে টাইটানিক কত সালে ধ্বংস হয়েছিল? কিসের ধাক্কায়? ইম্পর্টেন্ট। একটা বিশাল বড় মগ্নচড়ার উদাহরণ দাও, কোথায় এটা দেখা যায়? ইম্পর্টেন্ট। নিউ ফাউন্ডল্যান্ডে উপকূলে ঘন কুয়াশা দেখা যায় কেন? ইম্পর্টেন্ট। কোন কোন সেই স্রোতের মিলনে হয়? ইম্পর্টেন্ট। হিমরেখা কি? হিমরেখা কত উঁচুতে থাকে? ইম্পর্টেন্ট। হিমালয়ের দক্ষিণে হিমরেখা, এটা বেশি ইম্পর্টেন্ট কারণ আমাদের ভারতবর্ষ, তাই না? ক্লাস 12-এর জিওগ্রাফি সিলেবাস যে কোনো চাকরি পরীক্ষার সিলেবাসের সঙ্গে কিন্তু মিল খায়, তাই তুমি এই জিওগ্রাফি ক্লাসগুলো ভালো মতো করলে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবে। তাই এইরকম অ্যানিমেটেড ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য আমার জিওগ্রাফি আলফা ব্যাচটি জয়েন করতে পারো, যেখানে শুধুমাত্র 199 টাকায় তোমাকে পুরো 3rd সেমিস্টার পড়ানো হবে, যেখানে তুমি পেয়ে যাচ্ছ অ্যানিমেটেড নোটস, তার সঙ্গে পাচ্ছ রেকর্ডেড ভিডিও ক্লাসেস, সঙ্গে এরকম অ্যানিমেটেড ভিডিও ক্লাসেসগুলি থাকছে যা তোমাকে তোমার সাবজেক্টটি একেবারে ডিপে বুঝিয়ে দেবে। তোমার সবথেকে ভালো রেজাল্টের জন্য রয়েছে মক টেস্ট এবং তার সঙ্গে রয়েছে হেল্পলাইনের ব্যবস্থা। কোনো ডাউট থাকলে এসবিআর স্যারকে সঙ্গে সঙ্গে তুমি মেসেজ করতে পারো। এই 199-এর ইনভেস্টমেন্টে তুমি 3rd সেমিস্টার এবং জীবনের সেই পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবে। তাই আজই জয়েন করো। নিচে ডেসক্রিপশানে এসবিআর এটেক অ্যাপটিকে এখনই ডাউনলোড করে ইনস্টল করে নিয়ে কিনে নাও এই আলফা জিওগ্রাফি ব্যাচটি। সি ইউ সুন গাইজ।